আমি নিজেও জানি না কতদিন পর আমি তাদেরকে দেখতে গিয়েছিলাম। মাশাআল্লাহ, এক জোড়া কবুতর ডিম দিয়েছে। তাদের সাথে আমার খুব একটা দেখা হয় না বললেই চলে। শুনলে অবাক লাগবে, আমার বাসার বেলকনিতেই তারা থাকে, অথচ আমি তাদের কাছে সপ্তাহে একদিন যাই কিনা সন্দেহ। আর এই তো এখানে অ্যালোভেরা গাছ, আর এটা হচ্ছে সিম গাছ, যেটা কিনা লাগানো হয়েছিল। বেশ কয়েকটা সিম ধরেছিল অবশ্য, আর সেগুলো খাওয়াও হয়েছে। আমাদের বেলকনিতে বেশ কয়েকটা হচ্ছে মরিচের চারা ছিল। তো বেলকনিতে মরিচের চারাগুলো বড় হতে হতে এত বেশি বড় হয়ে গিয়েছিল যে পরে মনে হলো জায়গাই হচ্ছে না, যার কারণে মরিচ গাছগুলো সব ছাদে রেখে আসা হয়েছে। মাশাআল্লাহ, মরিচ গাছগুলো কিন্তু আমার ভালোই হয়েছে, আর মরিচও ধরে। এরপর কোনো একদিন ছাদে গেলে ওগুলো ইনশাল্লাহ ভিডিও করে নিয়ে আসবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই তো এদিকে সকালের খাওয়ার জন্য হচ্ছে পরোটা বানিয়ে নিয়েছিলাম। আগের দিনের কয়েকটা রুটি ছিল, তো ওইগুলো দিয়ে আর কি সবার হবে না, যার কারণে মামুনি বলল যে কয়েকটা পরোটা বানাও। তো যার কারণে এই তো পরোটা বানিয়ে নিচ্ছিলাম। পরোটা খেতে কিন্তু ভালোই লাগে, তাই না বলেন? এভাবে বানালে কিন্তু আরো বেশি ভালো লাগে। মাঝখানে একটু তেল দিয়ে তারপরে চারটা ফোল্ড করে সুন্দর করে বানালে আরো ক্রিস্পি হয়, খেতে অনেক মজা লাগে। আর হচ্ছে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয় ভিতরে, তো যার কারণে এভাবে বানাই আমি সব সময়। তো যাই হোক, এই তো পরোটা বানানো হয়েছে, এখন ভেজে নিচ্ছি। আমি প্রথমে হচ্ছে পরোটাগুলো ফোল্ড করে রেখে দেই, তারপরে একটা একটা করে বেলি আর হচ্ছে একটা একটা করে ভাজি। আমার কাছে কিন্তু আমার হাতে বানানো এই পরোটাটা বেস্ট লাগে। আর পরোটা বানাতে বানাতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমি যদি কারো বাসায় যাই একদিন বা 2 দিনের জন্য, তো দেখা যায় যে সকালবেলা পরোটাটা আমিই বানাই। আমার মনে হয় যে আমার বানানো পরোটাটা আমি সবাইকে খাওয়াতে পারলে আমার কাছে সেটাই ভালো লাগে। এই তো সকালের নাস্তা শেষ, এখন দুপুরে কি কি রান্না করলাম না করলাম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এইখানে হচ্ছে করলা ভাজি করে নিচ্ছিলাম। তো এই তো সবকিছু একসাথে দিয়ে এখন ঢেকে দিলাম, আর এটা পাশের চুলায় দিয়ে দিলাম। আর এখন হচ্ছে বড় মাছ রান্না করে নেব। আর তার জন্য প্রথমে পেঁয়াজ আর 2-3টা মরিচ একসাথে করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর সবকিছু একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এই তো মাছটা এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। আর আপনাদের কাছে একটা কোশ্চেন, যে আমি এটা কি মাছ রান্না করছি কমেন্টে বলে যাবেন। আর ওই তো ওই চুলাতে করলা ভাজিটা কত দূর কেমন হলো ওটা একটু দেখে নিচ্ছিলাম। এদিকে মাছটাও প্রায় কষানো হয়ে গেল, এখন এখানে ঝোলের পানি দিতে হবে। তো এই তো কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে। আর এখন এই তো আবার ঢেকে দিলাম মাছটা ভালোভাবে হওয়ার জন্য। তো বেশ কিছুক্ষণ জাল করে নেয়ার পরে এই তো মাছ রান্নাটা হয়েই গেছে। এখন মাছগুলো সব একটা বাটিতে তুলে রাখছি, কারণ এখানে আরেকটা তরকারি রান্না করব। এখানে বেগুন আর আলু কেটে রাখা হয়েছিল, তো সেগুলো ধুয়ে এখানে দিয়ে দিলাম। ওদিকে করলা ভাজিটা প্রায় হয়ে এসেছে, তো ওইটাও একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এই তো এখানে এই তরকারিটাতে পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই তো এখন এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, এরপরে ঢেকে দিলাম। আর এদিকে করলা ভাজিটাও হয়ে এসেছে, তো এটা একটু মুচমুচে করে নেয়ার জন্য খোলা অবস্থাতেই বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছিলাম। একটু ভাজা ভাজা করে রান্না করলে কিন্তু গরম ভাত দিয়ে খেতে বেশ লাগে। এদিকে এই তরকারিটা হচ্ছে কষানো হয়ে গেছে, তো এখানে এখন ঝোলের পানি দিয়ে দিলাম। হালকা একটু ঝোল ঝোল করে তরকারিটা রান্না করে নিয়েছিলাম আর কি। এই তো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা রান্না করে নিয়েছিলাম। তরকারিটা হয়েই এসেছে, এখন লাস্ট মোমেন্টে এখানে হচ্ছে মাছগুলো সব দিয়ে দেব। এই তো সবগুলো মাছ এক এক করে দিয়ে দিয়েছি। এখন এটা আর 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই হবে। এভাবে করে মাছ রান্না করলে কিন্তু আসলেই ভালো লাগে খেতে। তো এই তো রান্না হয়ে এসেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকাল বেলা হচ্ছে কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছিলাম। এগুলো কিন্তু বাজারের কেনা পাঁপড় ছিল না, এগুলো হচ্ছে আমাদের পাশের বাসার এক আন্টি দিয়েছিল। আন্টি এগুলো বাড়িতেই তৈরি করেছিল। তো এই তো পাঁপড়গুলো আমি এভাবে করে ভেজে নিচ্ছিলাম, ভালোই মজা লেগেছিল। আর আল্লাহ হাফেজ।